হৃদমায়ার প্রেমগাথা পর্ব সংখ্যা ১৭। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ভীষণ অস্বস্তিতে মায়া। হৃদ হঠাৎ করে সামনে চলে আসাতেই অনেকটা হতভম্ব। মায়ের ঘুণ অক্ষরেও ধারণাতে ছিল না হৃদ আজ দেশে ফিরবে, দেশে সেটা নিয়ে। মায়া যদি জানতো হৃদ আজ হঠাৎ করে দেশে চলে আসবে, তাহলে ইহজন্মেও মায়া মুখ তার শ্বশুরবাড়িতে আসতো না। ফ্যাসাদে পড়ে মায়া স্তব্ধ নে হতবিহল হয়ে দাঁড়িয়ে রইল জায়গায়। ভয়াত দৃষ্টিতে এদিক সেদিক ঘুরতে হৃদের কপালের ভাঁজ শীতল হলো হঠাৎ। নিজ বাড়িতে মায়ের উপস্থিতিটা হৃদের ধারণাতেও ছিল না। অনাকাঙ্ক্ষিত মায়ের উপস্থিতিতে হৃদ নিজেও খানিকটা চমকিত হলেও গম্ভীর মুখের অতলে তা প্রকাশ করল না। বরং মায়াকে কয়েক পলক দেখে খুব স্বাভাবিকের ন্যায় এগিয়ে গেল সিঁড়ির দিকে। গম্ভীর মুখের হৃদ ধূপধাপ পা ফেলে চলল নিজের ঘরে। তখনই হৃদকে দেখে জুয়ের পাশ থেকে চেঁচিয়ে উঠল ফাহাদের বোন সেজুতি। তাড়াহুড়ো হৃদকে পেছনে ডেকে বলল, আরে হৃদ ভাই, তুমি কখন এসেছো দেশে? তুমি কি আজকে এই বাড়িতে থাকবে আমাদের সাথে? সেজুতির কথায় হৃদ পেছনে ঘুরল না, আর না উত্তর করলো কোনো কিছুর। যেমন হাঁটছিল ঠিক তেমনি হাঁটার গতি বহাল রাখতেই ফের হৃদের কানে আসলো সেজুতি উৎফুল্লতায় ডাক দিল। সে তাড়াহুড়োয় হেনা খানকে ডাকছে হৃদ ফিরে আসার খবরটা দিয়ে। হৃদকে নিঃশব্দে চলে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল মায়া। এতক্ষণ জানটা গলায় আটকে ছিল যেন। মায়া স্বস্তির হলেও সেজুতির কথায় হৃদকে উত্তর না করতে দেখে ফের মুখ বেঁকে আসলো মায়ার। লোকটা আসলেই বজ্জাত, দেমাগি আর অহংকারী টাইপের। কত সুন্দর করে সেজুতি ডাকলো, অথচ লোকটা ঘুরেও তাকালো না। এমনিতে মায়াকে অপমান করতে সবসময় মুখ চালিয়ে এগিয়ে আসে, অথচ আজকে চুপ। মায়াকে নিজের বাড়িতে দেখে প্রতিক্রিয়াও করলো না। এত ভালো মানুষ তো এই হৃদ খান নয়। নিশ্চয়ই মায়াকে অপমান করতে খিচুড়ি পাকাচ্ছে মনে মনে। সুযোগ পেলেই যে খোঁটা মারবে নিজের বাড়িতে আসা নিয়ে, সেটাও মায়া বেশ বুঝতে পারছে। মায়াকে এবার সাবধান থাকতে হবে। ভুলেও এই লোকের সামনে পড়া যাবে না, নয়তো মায়াকে অপমান করতে কতক্ষণ লাগবে এই বজ্জাত লোকের। দেখা গেল বলা নেই কওয়া নেই হুট করে মায়াকে আউট বলে অপমান করে বসলো। তখন মায়া এত রাতে কোথায় আউট হয়ে যাবে এই বাড়ি থেকে? জায়গা আছে কোথাও যাওয়ার? এত রাতে একা মায়ের তো আশুগঞ্জ যাওয়া সম্ভব নয়। তবে যেটা সম্ভব সেটা হলো আপাতত এই লোকের চোখের সামনে না পড়া। মায়াকে বিগত 2 দিন লুকিয়ে চুকিয়ে বেড়াতে হবে এই বাড়িতে হৃদ খানের সামনে পড়তে না চেয়ে। একবার নিজের বাড়ি অবধি পৌঁছাতে পারলে ভুলেও বোনের শ্বশুর বাড়িতে পা রাখবে না মায়া। ভাবুক মায়া ঘাড় ফিরিয়ে তাকালো হৃদের চলে যাওয়ার দিকে। চলন্ত হৃদ চলে যেতে যেতে কি মনে করে সেও ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ের দিকে। তৎক্ষণাৎ চোখাচোখি হয়ে গেল দুজনের। অনাকাঙ্ক্ষিত চোখ মিলনে আটকে উঠল মায়া। আতঙ্কের ন্যায় ধরফরিয়ে সামনে ঘুরে যেতে হৃদও ঘাড় ঘুরালো সামনে। হৃদের মুখের ভঙ্গিমা তখনও গম্ভীর। বুঝার রা নেই তার মনে আসলে কি চলছে মায়ের উপস্থিতিতে। সেজুতির ডাকে প্রায় সাথে সাথে হেনা খানকেও রান্নাঘর থেকে বেরোতে দেখল মায়া। হৃদের চলে যাওয়ার দিকে উৎফুল্লর মুখ করে তিনিও সেদিকে ছুটে হৃদের পিছন পিছন। হেনা খান বেশ স্বচ্ছ আর নরম মনের মানুষ। এই বয়সে এসেও নিজের পরিবারের তদারকিতে তিনি নিজের হাতেই করছেন সবটা। ছেলে মেয়েদের নাতি নাতনিদের বিয়ে মেহমানদারি সবকিছু ওনার হাতে। অথচ এত বড় বাড়িতে মায়ের হৃদের বাবা মাকে কোথাও দেখলো না। আর না কেউ তাদের কথায় কিছু বলছে। না, হৃদের বাবাকে বেশ কয়েকবার দেখেছিল চট্টগ্রামে, কিন্তু হৃদের মাকে আজ পর্যন্ত দেখেনি। মায়া বুঝতেও পারছে না আসলে হৃদের মা জীবিত আছেন নাকি মৃত। যদি জীবিত থাকে তাহলে কোথায়? উনি উপস্থিত নেই কেন পারিবারিক অনুষ্ঠানে? তাছাড়া হৃদের বাবাও বা কেন আসলো না নিজের পারিবারিক বিয়েতে? ভাবুক মায়ার ভাবনার মাঝে হেনা খানকে দেখল হৃদের রুম থেকে সিঁড়ি বেয়ে নিচে নামতে, তাও প্রায় 20 মিনিট পর। হেনা খানের উজ্জ্বল চেহারায় হাসিটা যেন চোখে পড়ার মতন। হয়তো হৃদের উপস্থিতিতে এতটা খুশি তিনি, তার প্রমাণ ওনার হাস্যোজ্জ্বল মুখে। মায়া বুঝতে পারে না এমন গুমড়ো মুখে হৃদ খানের উপস্থিতিতে কেউ এতটা খুশিও হতে পারে। নয়তো হৃদের মতন মানুষকে তো সোজা ভাষায় কারোর সাথে কথা বলতে দেখা যায় না। মায়ের ভাবনার মাঝে ফের সেজুতির ডাক পড়ল কিচেনে। হেনা খান ডাকছে। সেজুতি হাতে ফোনটা নিয়েই দৌড়ালো সেই দিকে। মায়া সেজুতি চলে যাওয়ার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি ঘুরালো জুইয়ের দিকে। সে কখন থেকে জুই ফোনে মন্ত। মিটমিট করে হাসছে আর চ্যাট করছে। মায়া যে কিছু জিজ্ঞেস করবে সেই সুযোগটাও পাচ্ছিল না এতক্ষণ যাবৎ সেজুতির উপস্থিতিতে।
সে যদি চলে যাওয়ায় এবার সুযোগ বুঝে মায়া উঠে দাঁড়ালো। জুয়ের বরাবর দাঁড়িয়ে কিছু বলবে, তখনই সেজুতিকে দেখলো কিচেন থেকে কফির মগ হাতে নিয়ে বেরোতে তাড়াহুড়োই। সেজুতিকে দেখে মায়া চুপ করে গেল। মুখে আসা কথাগুলো ঢোক গিলে নিয়ে জুয়ের দিকে তাকালো। দেখলো বেখেয়ালি জুই তখনও মিটিমিটি হেসে চ্যাট করছে ফোনে। মায়া যে সে কখন ওর সামনে এসে দাঁড়িয়েছে সেই খেয়াল পর্যন্ত নেই। রাগান্বিত মায়া জুইকে মুখে কিছু না বলতে পারলেও সেজুতির অগোচারে ধূপ করে কিল বসালো জুইয়ের বাহুতে। মায়ের হঠাৎ কিলে জুই খেই হারিয়ে হাত ফসকে ফোনটা পড়ল ফ্লোরে। চমকিত জুই নিজের ফোনটা ধরতে চেয়ে তাকালো মায়ের দিকে। রাগান্বিত মায়া তখনও রাগে কটমট করে জুইয়ের দিকে তাকিয়ে। জুই ঝুঁকে ফোনটা ফ্লোর থেকে উঠিয়ে বিরক্তির গলায় ঝাড়ি মারল মায়ের ওপর। বলল, কি সমস্যা তোর? মারলি কেন, হ্যাঁ? ভালো লাগে না? পছন্দের বিয়ে বাড়িতে আইসিস, কই আনন্দ প্রকাশ করবি, তা না করে মারামারি করছিস বোনের সাথে। গায়ে বেশি জোর থাকলে গিয়ে হৃদ বিআইকে দেখা যা। ব্যাটা তো তোর জন্য বিদেশ থেকে চলে এসেছে। কত দরদ দেখেছিস? নিশ্চয়ই তোর জন্য চানাচুর আর আমার জন্য রসমালাই এনেছে। যা, সেগুলো গিয়ে নিয়ে আয়, আমার সামনে দাঁড়িয়ে না থেকে। যা সর। ওটা খুব ফানি ছিল। আল্লাহ! রাগান্বিত মায়া আরো চেতে উঠল জুয়ের খোঁচা মারা কথায়। এমনি জুয়ের জন্য মায়াকে এই বাড়িতে আসতে হয়েছে, এখন আবার জুই মায়াকে খোঁচা মারছে হৃদ খানকে জড়িয়ে। রাগান্বিত মায়া জুইকে কিছু বলবে, তার আগে সেখানে উপস্থিত হলো সেজুতি। দুজনের উদ্দেশ্যে বলল, তোমরা কেউ ওপরে যেতে চাও আমার সাথে? যেতে চাইলে আসো। যাবো আপু। মায়া তৎক্ষণাৎ উত্তর করলো সম্মতি দিয়ে। পরক্ষণে জুই জানালো সে যাবে না, বলে আবারও ফোনে মত্ত হলো। মায়া হাতে ফোনে না থাকায় ঘুরোঘুরির জন্য সেজুতির সঙ্গে যেতে চাইলো। বিগত কয়েক ঘন্টা ধরে এক জায়গায় বসে থাকতে থাকতে একঘেয়েমি লাগছিল মায়ার। সেজন্য সেজুতির পেছন পেছন যেতে লাগলো সিঁড়ি বেয়ে ওপরে। কয়েক সিঁড়ি যেতে আচানক ফোন বেজে উঠল সেজুতির। কল রিসিভ করে ফোনটা কানে তুলে কথায় মগ্ন হয়ে হাঁটতে লাগলে মায়া সহানুভূতিহীন দেখাতে চাইলো সেজুতির ওপর। যেহেতু সেজুতি ফোনে কথায় ব্যস্ত, সেজন্য কফির মগটা নিজের হাতে নিতে চাইলো মায়া। হলো তাই। মায়া হাত বাড়িয়ে সেজুতির থেকে কফির মগটা নিতে চাইলে সেজুতি প্রথমে দিতে না চাইলেও পরে দিতে বাধ্য হয়। কফির মগটা হাতে নিয়ে কথা বলতে সমস্যা হচ্ছিল বিধায় মায়াকে ছোট করে ধন্যবাদ জানানো সেজুতি। উত্তরে ভদ্রতা দেখিয়ে হাসলো মায়া। কফির মগ হাতে মায়াও সেজুতির পেছন পেছন এসে থামলো এক বন্ধ দরজার সম্মুখে। কিন্তু তখনও সেজুতির ফোন আলাপ শেষ না হওয়ায় সে কান থেকে অল্প ফোনটা উঠিয়ে বিনয়ের সহিত মায়াকে বলল, একটু কষ্ট করে কফির মগটা ভাইয়াকে দিয়ে আসতে পারবে তুমি? আসলে আমার কলটা খুবই আর্জেন্ট। ভাইয়া রুমেই আছেন হয়তো। তুমি কফির মগটা দিয়ে চলে আসবে, পারবে? সরল মায়া ভদ্রতা দেখিয়ে তৎক্ষণাৎ মাথা কাত করে সম্মতি দিল সেজুতির কথাই। আচ্ছা আপু। মায়া সুন্দর সাবলীল সম্মতি দিয়েই চাপানো দরজাটা নক করলো। ভেতর থেকে কোনো উত্তর না আসায় মায়া আবারও নক করলো। পরপর কয়েকবার নক করতেই সাইডে দাঁড়িয়ে থাকা সেজুতি অল্প কান থেকে ফোনটা উঠিয়ে মায়াকে বলল, ভাইয়া মনে হয় ওয়াশরুমে আছে, তুমি কফির মগটা রুমে রেখে চলে আসো। মায়া তাই করলো। দ্বিতীয়বার আর নক না করে চাপানো দরজাটা আস্তে করে ঠেলে ভেতরে প্রবেশ করলো। পরিচিত একটা ঘ্রাণ নাকে ভাসলো তখনই। আফসা আলোয় মায়ের রুমটাকে ভালো করে দেখল। বেশ সুন্দর আর বড়। ভিতরকার পরিপাটি গোছালো আয়োজন দেখে মায়া বুঝল এই রুমের মালিক বেশ রুচিশীল। মায়া ভাবল রুমটা হয়তো ফাহাদের হবে। যেহেতু সেজুতির মুখে মায়া ভাইয়া শব্দটা শুনেছে বেশ কয়েকবার, সেহেতু এই রুমটার মালিক ফাহাদেরই হওয়ার কথা। কারণ সেজুতির ভাই তো ফাহাদ, তাই না? সেই হিসাবে এই রুমটা মুক্তার ভবিষ্যৎ রুম। মায়া গোল গোল চোখে রুমটা দেখতে দেখতে একটু সামনে এগোলো। কোমর বেঁকে একটা টেবিলের ওপরে কফির মগ রাখতে গিয়ে চোখ পড়ল আফসা আলোয় সামনের বিছানার ওপর। মুহূর্তে আকাশ ভেঙে পড়ার ন্যায় চমকে উঠে পুনরায় কফির মগটা নিয়ে দাঁড়িয়ে গেল হতবুদ্ধি রূপে। হতবাক মায়া থমকে জায়গায় দাঁড়িয়ে রইল বিছানায় হৃদ খানকে বসে থাকতে দেখে। রুমের লাইট অফ থাকায় মায়া প্রথমে হৃদের উপস্থিতি ঠাহর করতে না পারলে হৃদ মায়াকে রুমে প্রবেশ করতে দেখেছিল। তখন থেকে হৃদ শান্ত দৃষ্টিতে মায়ের দিকে চেয়ে আছে। মায়ের হাবভাব সবকিছু খেয়াল করছে সে। মূলত হৃদ বাহির থেকে রুমে এসেছে ৩০ মিনিটের ওপরে। তার ওপর ফ্রেশ হতে পারেনি প্রথমে হেনা খানের জন্য, পরে তার ফোন কলের জন্য। হেনা খানের কাছে সে কফি চেয়েছিল তখন। হেনা খান চলে যেতেই ভেবেছিল ফ্রেশ হবে,
কিন্তু জরুরি ফোন কল আসায় কথা বলতে বলতে বিছানার পাশে এসে বসেছিল। সেজন্য তখন মায়ের দরজা নক করাটা খেয়াল করেনি হৃদ। কিন্তু মায়াকে তার রুমে প্রবেশ করতে দেখে ফোন কানে থাকা অবস্থায় খানিকটা কপাল কুঁচকে আসলো হৃদের। নিঃশব্দে মায়াকে লক্ষ্য করে কল কেটে ফোনটা রাখলো বেডসাইড টেবিলের ওপর। তারপর আস্তে ধীরে হাতের ঘড়িটা খুলে সেখানে রাখার সময় মায়ের দৃষ্টিতে পড়ল হৃদকে। এতে হৃদ বিন্দুমাত্র অবাক হলো না মায়ের উপস্থিতিতে, আর না চমকালো, বরং স্বাভাবিকের ন্যায় মায়ের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। কোমর বেঁকে সুইচ বোর্ডের সুইচ জ্বালিয়ে রুমের আলো জ্বালিয়ে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো থমথমে খেয়ে থাকা মায়ের দিকে। কোমরে গুজে রাখা শার্টটা প্যান্টের ওপরে ফেলতে ফেলতে শান্ত দৃষ্টিতে ঘুরালো মায়ের পা থেকে মাথা অবধি। দু হাতে পকেটে গুজতে গুজতে মায়ের উদ্দেশ্যে তীক্ষ্ণ গলায় বলল, কি চাই? থমথমে মায়া ধ্যান ভাঙল হৃদের গম্ভীর কথায়। জড়তায় আড়ষ্ট হয়ে মিইয়ে গেল তখনই। মায়া ফাহাদের রুম মনে করে ভুলক্রমে হৃদের রুমে ঢুকে পড়েছে। এমনি এই লোকের সাথে মায়ের সখ্যতার সম্পর্ক নেই, তার ওপর আবার ভুল করে এই লোকের রুমে এসেছে মায়া। আগেরবার মায়ের হৃদের দাদা বাড়িতে যাওয়াটা পছন্দ করেনি হৃদ, সেজন্য অপমান করেছিল মায়াকে আউট বলে। এবার নিশ্চয়ই আরো বেশি অপমানজনক কথা শোনাবে মায়াকে নিজের রুমে দেখে। দুঃখী মায়া দুঃখে কেঁদে কুটে বুক ভাসাতে ইচ্ছে করল। ঘুরে ফিরে কেন হৃদের মুখোমুখি হয় মায়াকে সেটাই বুঝে না সে। দুঃখী মায়া দুঃখ কষ্টে নিজের দোষ ভাগ্যে দোষ বানালো। আজকাল মায়ের ভাগ্যে হৃদের দোষ পড়ে গেছে। সেজন্য মায়া প্রতিবার ঘুরে ফিরে শুধু হৃদ খানের চক্রে ফেসে যায় এজন্য। দুঃখে কষ্টে জর্জরিত মায়া ছোট গলায় মিয়ে গিয়ে বলল হৃদকে, কিছু চায় না। হৃদ খান তৎক্ষণাৎ কিছু বলতে চাইল। তাহলে? হৃদের কথার মাঝে ফোড়ন কাটল মায়া। হৃদকে শেষ করতে না দিয়ে বেশ সাহসী গলায় হৃদকে শাসিয়ে বলল, তাহলে কি? হ্যাঁ, কি করবেন আপনি? আমাকে ভয় দেখান? আমি আপনাকে ভয় পান মনে করছেন? ভুলেও না। আপনি হবেন কোথাকার নেতা সেতা। আমি আপনাকে মোটেও ভয় পাই না, বুঝছেন? উল্টো আপনি আমাকে ভয় পাবেন যদি আমার আসল পরিচয় জানেন তো। আপনি জানেন আমি কে? চিনেন আমাকে? আমি হলাম জাতির ভাবি। আমার পিছনে কার হাত আছে জানেন? এই জাতির ভাইয়ের লম্বা হাত আছে আমার পিছনে। তাই আমার সাথে বেশি তিরিং বিরিং করলে সোজা সেই হাত দিয়ে টুস করে আপনাকে গায়েব করে দেব। শুধু ফাহাদ জিজুর ভাই বলে ছেড়ে দিলাম আপনাকে। নয়তো আমি কিন্তু অনেক ক্ষমতাসীন ভাবি, মনে রাখবেন। নিন, আপনার কফি নিন। মায়ের লম্বা চওড়া হুমকিতে কপাল কুঁচকে তাকিয়ে রইল হৃদ। মায়ের হৃদকে কিছু বলার সুযোগ না দিয়ে তক্ষণে হাতের কফির মগটা পুনরায় টি টেবিলের ওপরে রেখে এক প্রকার দৌড়ে পালালো রুম থেকে। মায়া চলে যেতে হৃদ এগিয়ে এসে কফির মগটা হাতে নিল। সেটাতে চুমুক দিতে দিতে মৃদু স্বরে আওড়ালো, জাতির ভাবি, ইন্টারেস্টিং। খানবাড়ির মেহমানদারিতে অতিষ্ঠ মায়া একের পর এক নাস্তার পরিবেশন করেই যাচ্ছে মায়াকে, তাও কিছুক্ষণ পর পর। এমনিতে মায়া বেশি খায়, সারাদিন ঘুরঘুর করে খাওয়ার বদ অভ্যাস আছে। কিন্তু এই মুহূর্তে খেতে পারছে না জড়তায়। বোনের শ্বশুর বাড়িতে আছে মায়া। প্রথম দিনে যদি এত বেশি খাই, তাহলে মায়ের ভদ্রতা চলে যাবে না? তখন মানুষ কি বলবে মায়াকে? মায়া পেটুক রাক্ষসের মতো খাই এটা বললে? তখন মায়ের আর ভদ্রতা থাকবে না, চলে যাবে না? মূলত এই জন্যই তো মায়ের লোক দেখানো ভদ্রতার খাতিরে কিছুক্ষণ পরপর আসা সকল নাস্তাগুলো ফেরত পাঠাচ্ছে অনিচ্ছাকৃত। কিন্তু খানবাড়ির মানুষজন জানি কেমন। দেখছে মায়া খেতে পারছে না, ভদ্রতা রক্ষা করছে, তার উপর কিছুক্ষণ পরপর গাদা গাদা নাস্তা দিয়ে যাচ্ছে মায়াকে। আর এজন্যই মায়ের ভালো লাগছে না, অতিষ্ঠ লাগছে খানবাড়ির অতিরিক্ত মেহমানদারিতে। লাগবেই বা না কেন? চোখের সামনে প্রিয় খাবারগুলো বারবার ফেরত পাঠাতে কার ভালো লাগে? মায়ের কষ্ট হয় না বুঝি? দুঃখী মায়ের নিজের সামনে রাখা ট্রে ভর্তি খাবারের দিকে তাকালো। হতাশা দৃষ্টিতে বিরক্তি ঠেলে চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো জুইকে খুঁজতে। এই জুইটাকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। হয়তো ফাহাদের বোন সেজুতির সাথে কোথাও গিয়েছে। মায়াও যেতে চেয়েছিল ওদের সাথে, কিন্তু জুই বলল ও নাকি ওয়াশরুমে যাবে, আবার এক্ষুনি চলে আসবে বলে মায়াকে অপেক্ষা করতে বলেছে। মায়াও সেই সন্ধ্যা থেকে এই খানবাড়ির ড্রয়িং রুমের সোফায় বসে থাকতে থাকতে মায়ের কোমর লেগে আসছে ব্যথায়। অতিষ্ঠ মায়া বিরক্তিতে উঠতেও পারছে না ভদ্রতা দেখিয়ে। কোথাও কোন দিকে যাবে সেটাও বুঝতে পারছে না। যাও একটু উঠেছিল সে যদি পেছন পেছন, কিন্তু হৃদের ভয়ে ফের এখানে চলে এসে বসেছে পুনরায়। তাছাড়া মায়াও এখানকার কিছু চেনে না। তারপর আবার মায়ের বোন মুক্তাকে ওপরে কোন রুমে নিয়ে গেছে, তখন সেটাও মায়া দেখেনি। শুনেছে মুক্তাকে ফাহাদের বাবার রুমে নিয়ে গেছে। ছেলেরা সব বাহিরে।
মায়াকে সারাক্ষণ ভাবে ভাবে ডাকা ছেলেগুলো খানবাড়ির বাগানের দিকটাই দেখছিল মায়া। খানের সাথে ফাহাদের মাকে দেখেছিল কিচেনের সার্ভেন্টদেরকে রান্নায় সাহায্য করতে। কি রইল মায়া, সে একাই আপাতত খানবাড়ি ড্রয়িং রুমে বসে। আশেপাশের মানুষের উপস্থিতির শব্দ মায়া পাচ্ছে, কিন্তু মায়ের পাশে কেউ নেই। নিঃসঙ্গ মায়া অতিষ্ঠ হয়ে এক একটা করে সময় সোফায় বসে মুচড়ামুচড়ি করলো বিরক্তিতে। কি করবেন ভেবে না পেয়ে খাবারের দিকে তাকালো। খাবার কি খাবে তা নিয়েও দ্বিধায় ভুগল। মায়ের নিজের বাসায় থাকলে এতক্ষণে সবগুলো নাস্তায় মায়ের পেটে চালান হয়ে যেত, কিন্তু বোনের শ্বশুরবাড়িতে ভদ্রতা দেখাবে নাকি খাবে তা নিয়েও ভাবল। খুব জোর করে মনকে বোঝালো, না থাক, মায়া এই মুহূর্তে ভদ্রতা দেখাবে না, না খেয়ে দেখাবে না খেয়ে। মায়ের চিন্তা ভাবনার মাঝেই কেউ একজন ধূপ করে মায়ের গা ঘেঁষে বসলো চেপে। হঠাৎ বসার দরুন মায়ের বাহুর সঙ্গে বাহু আর উরুর সঙ্গে উরু ঘষা লাগতেই চমকে উঠে মায়া পাশে তাকাতে অনাকাঙ্ক্ষিতভাবে মায়ের নাক মুখ ভারী খেল হৃদের বাহুতে। স্নিগ্ধ মিষ্টি ঘ্রাণ নাকে ভাসতেই শরীর শীতল হয়ে আসলো মায়ার। হৃদের হঠাৎ উপস্থিতিতে থমকে যাওয়ার মতন কয়েক সেকেন্ড থ মেরে রইল। একটা সময় হুঁশ ফিরতে ধরফরে হৃদের পাশ থেকে উঠে দাঁড়াতে চাইলেই তৎক্ষণাৎ গায়ের কাপড়ে টান খেয়ে আবারও জায়গাতে বসে পড়ল মায়া। অস্বস্তিতে মায়া তৎক্ষণাৎ নিচে তাকালো, লক্ষ্য করতে বুঝতে পারল মায়ের ওড়না সহ চুড়িদার ফ্রকের কিছুটা অংশ এতে হৃদ বসে গায়ে এলিয়েছে সোফায়। আতঙ্কিত মায়ের হৃদের এত কাছাকাছি বসে থাকতে অস্থির ন্যায় ছটফট করে টানাটানি শুরু করলো নিজের কাপড় হৃদের নিচ থেকে ছাড়াতে। হৃদ মায়ের দিকে তাকালো না, আর না মায়ের কাপড় ছাড়ালো বসা থেকে, বরং গা এলিয়ে সোফায় বসলো। ভাবখানা এমন, হৃদের পাশে আপাতত কেউ নেই, আর না হৃদ কাউকে দেখতে পাচ্ছে। তখনই হৃদ গলা ছেড়ে হেনা খানকে ডেকে বলল হৃদকে পুনরায় কফি দিতে। হৃদ হেনা খানকে ডাকায় অধৈর্যের ন্যায় অস্থির হলো মায়া। হেনা খান ওদের দুজনকে খোলামেলা গা ঘেঁষাঘেঁষি করে বসে থাকতে দেখলে নিশ্চয়ই খারাপ ভাববে মায়াকে। অস্থির মায়া নিজের কাপড় দু হাতে টেনে হৃদের উদ্দেশ্যে ছোট করে বলল, ছাড়ুন। মায়ের ছোট গলায় হৃদ ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ের দিকে। তৎক্ষণাৎ চোখাচোখি হলো অস্বস্তিতে মিয়ে যাওয়া মায়ের দু চোখের সাথে। জড়তায় মায়া প্রথমবারের মতো হৃদকে এত কাছ থেকে লক্ষ্য করল। হৃদ খান আসলেই সুন্দর, শুধু সুন্দর নয়, বলতে গেলে বাড়াবাড়ি রকমের আকর্ষণের সুন্দর লোক এই হৃদ খান। সবচেয়ে সুন্দর এই লোকের চোখ, পুরো গম্ভীর আর মারাত্মক নেশালো। জবান নয়, যেন চোখ কথা বলে তার। এই যে সদ্য গোসল করা আধভেজা চুলে আর গায়ে চলে এসেছে, এতে হৃদ খানকে আরো স্বচ্ছ আর স্নিগ্ধ সুন্দর লাগলো মায়ের চোখে। এই যে হৃদের ঘাড় বেয়ে নামা ফোঁটা পানিতেও মায়ের চোখ গেল। বুকের পাশে হালকা ভেজা কালো টি শার্টেও তো প্রথম নজর পড়ছিল মায়ার। লোকটা আসলেই সুন্দর, শুধু একটু বদমেজাজি রাগটা আছে, সেটা ছেড়ে দিলে একদম পারফেক্ট লাগতো। হৃদ মায়াকে মনোমুগ্ধের ন্যায় নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তার কপালে ভাঁজ শিথিল হলো তখনই। মায়ের ধ্যান ভাঙতে তীক্ষ্ণ গলায় বলল, নজর দিয়ে লাভ নেই, আমি অলরেডি বুকড বেয়ান। হৃদের কথায় থতমত খেয়ে তৎক্ষণাৎ দৃষ্টি লুকাতে আশেপাশে তাকালো মায়া। চুরি ধরা পড়ার মতন অস্বস্তিতে মিয়ে আবারও নিজের কাপড় টেনে হৃদকে বলল, ছাড়ুন প্লিজ। হৃদ ভুরু উঁচিয়ে তাকালো প্রশ্নোত্তর দৃষ্টিতে। মায়া হৃদকে নড়তে না দেখে ফের নিজের কাপড় টেনে তাকালো হৃদের দিকে। চোখাচোখি হয়ে যেতেই মায়া নিজের দৃষ্টি নিচে করে ফের কাপড় টেনে বলল, কি হলো, ছাড়ুন প্লিজ। এখনো তো ধরতেই পারেনি, ছাড়বো কখন? তাছাড়া আপনি আমার বাড়িতে কি করেন? শুনলাম আপনি নাকি আমার নতুন বিয়ান হয়েছেন, কথাটা কি সত্যি? হুম, তাহলে শুনেন, সরির একটা কথা বলি। আপনি দরদ দেখিয়ে দুলাভাইয়ের ভাই মনে করে আমাকে ছেড়ে দিলেও আমি ফাহাদের শালি মনে করে আপনাকে কখনোই ছাড়বো না। এর জন্য আপনার জাতির ভাইকেও আমি দেখে নিব, সমস্যা নেই। আর রইল আপনার কথা, তাহলে প্রথমে বলে রাখি, আপনি শ্বশুরবাড়ি মনে করে নিজের শ্বশুরবাড়ি মনে করেও চলতে পারেন, এতে আমার সমস্যা নেই। কিন্তু আপনার অতিরিক্ত টই টই নিয়ে সমস্যা আছে। দুলাভাই বা আদার্স পাবলিক যাদেরকে আপনি নতুন নতুন বিয়াই বলে চিনেন, আপাতত তাদের সাথে ঘোরাঘুরি নিষেধ। মানে হেলদি দূরত্ব বজায় রাখবেন ওদের সাথে, নয়তো ওই যে বললাম সবাইকে দেখে নিব, সে দলে আপনি থাকবেন। কিন্তু একটা কথা, নাইস কালার, কালো রংটা বেশ মানিয়েছে আপনার সাথে, আই লাইক ইট। তবে নেক্সট টাইম লালের সাথে লাল পরবেন, তাহলে আরো সুন্দর দেখাবে। লাস্ট কথাটা দুষ্টামির ছলে বলে সামনে ঘুরে গেল হৃদ। হতবাক মায়া হতবুদ্ধি হয়ে থ মেরে বসে রইল।
প্রথমে হৃদের হুমকি ধামকিগুলো মাথায় আসলো না। সে কেন নিজের দুলাভাই বা বেয়াইদের কাছ থেকে দূরে থাকবে, তাও এই লোকের কথাই। বোনের শ্বশুরবাড়িতে এসে বেয়াইদের সাথে আড্ডা দিবে, এটাই স্বাভাবিক তাই না? সে কেন হৃদ খানের কথা শুনতে যাবে, আশ্চর্য। তাছাড়া এই লোকের চোখেও সমস্যা আছে। মায়া এই মুহূর্তে টকটকা লাল রঙের ড্রেস পরে আছে, অথচ এই লোক বলছে মায়াকে কালো রং মানিয়েছে বেশ। আজব পাবলিক। ঠিকঠাক কালার চেনে না হোম। হেনা খানকে এগিয়ে আসতে দেখে মায়া আস্তে করে সরে বসলো, কারণ ততক্ষণে হৃদ মায়ের কাপড় ছেড়ে দিয়েছিল। হেনা খানের আসার প্রায় সাথে সাথে জুই আর সেজুতিও উপস্থিত হলো সেখানে। মায়ের পাশে জুইকে বসতে দেখে রাগে মুখ বাঁকালো মায়া। জুই মায়ের মাথায় টোকা দিয়ে চোখ গরম করে তাকাতেই জুই আবারও মায়ের মাথায় গিট্টু মেরে বলল, বলদি তোর কালো ফিতাটা দেখা যাচ্ছে কাঁধে, সেটা ভেতরে ঢুকা নয়তো কারো চোখে পড়বে। জুয়ের কথা আকাশসম চমকিয়ে তৎক্ষণাৎ তাকালো হৃদের দিকে। তার মানে এই লোক তখন মায়াকে এই কালো ফিতার জন্যই বলেছিল মায়াকে কালো রঙের সঙ্গে সুন্দর লাগছে। গাঢ় লজ্জায় তখনই মিয়ে গেল মায়া। অথচ হৃদ খান মায়াকে এত বড় কথা বলেও দিব্যি সে কফির মগে চুমুক দিতে ব্যস্ত। পাশে হেনা খান অনেক কিছু বলছে তাকে, সে হা না উত্তর করছে না, শুধু গম্ভীর চিত্তে শুনে যাচ্ছে।